আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েল ইরান চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধ এখনো চলমান রয়েছে। সিরিয়া দখল নিয়েছে ইসরায়েল এবং আমেরিকা 1/3। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে ইসরায়েলে হামলা করে মুসলিম বিশ্ব কি বিশ্বে টিকে থাকতে পারবে? জানিয়ে দেন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম। ইসরায়েলি 70 সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর। ইয়েমেনে বিমানবন্দরে ইসরায়েলের বোমা হামলা। সিরিয়ায় শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে অনীহা প্রকাশ পশ্চিমা শক্তিগুলোর। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা। বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন। আরাকান আর্মির কাছে সেনাদের আত্মসমর্পণ করতে বললেন মিয়ানমার জেনারেল। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত 28। এবং সর্বশেষে জানিয়ে দেব আরব ইসরায়েল যুদ্ধ শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি 70 সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর। ইয়েমেনি সেনাবাহিনীর 70 জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ অভিযান পরিচালনা কেন্দ্র অপারেশনাল রুম গতকাল এই দাবি করেছে। তবে কখন এই সেনাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি। এর আগে গত সপ্তাহে 55 জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। সর্বশেষ দাবি অনুযায়ী সংখ্যা বেড়ে 70-এ পৌঁছেছে। এদিকে ইসরায়েল বলেছে লেবানন স্থল অভিযান শুরু পর থেকে সেখানে প্রায় 20 সেনা নিহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলে 30টি বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ইসরায়েল সীমান্তে উভয় পক্ষে পাল্টাপাল্টি রকেট ও গবেষণা ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরু থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল এবং চলছে পাল্টাপাল্টি হামলা। হিজবুল্লাহ পর হামলার সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। বিপরীতে হিজবুল্লাহ একের পর এক শক্ত জবাব দিচ্ছে। সর্বশেষ ইসরায়েল তেল আবিবের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহু বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সূত্র পাস টুডে। ইয়েমেনে বিমানবন্দরে ইসরায়েলি বোমা হামলা। অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচওর মহাপরিচালক। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক ডব্লিউএইচ প্রধান ট্রেজর আধানোম। কেননা হামলার সময় তিনি এবং তার কয়েকজন সহকর্মী ওই বিমানবন্দরে অবস্থান করছিলেন। সোশ্যাল মিডিয়া একে পোস্টে ডব্লিউএইচ এর মহাপরিচালক বলেছেন, বিমানবন্দর বোমা হামলার সময় তিনি এবং তার সহকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। হামলায় বিমানবন্দরে এক স্কুল আহত এবং আরো 2 ব্যক্তি নিহত হয়েছেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি পরিচালিত গণমাধ্যমে জানানো হয়েছে, ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরগুলোতে আঘাত এনেছে ইসরায়েলের বোমা। কমপক্ষে 3 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। হুতিরা তেল আবিবের হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছেন। তবে হামলার প্রাণ হারানোর ব্যক্তিরা হুতি যোদ্ধা নাকি বেসামরিক মানুষ তা এখনো স্পষ্ট নয়। এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, তাদের যুদ্ধ বিমানগুলো পশ্চিম উপকূল এবং ইয়েমেনের হুতি সরকারের সামরিক লক্ষ্য বস্তুগন্ধা ব্যাপার তথ্যের ভিত্তিতে হামলা চালিয়েছে। এদিকে রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবকাঠামোর পাশাপাশি হেজিয়াজ এবং রাজশাহী কাতাবি বিদ্যুৎ কেন্দ্র হামলা চালিয়েছে তারা এবং পশ্চিম উপকূলে আল হুদাইদাহ, সালাফি এবং রাজশাহী কাতাবি বন্দরে অবকাঠামোকে হামলার আওতায় এনেছে তেল আবিব। হামলার পরপরই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতিদের বিরুদ্ধে মিশন সম্পন্ন করার হুমকি দিয়েছেন তিনি। সূত্র ইন্ডিয়া টুডে। সিরিয়ায় শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে আগ্রহ নয় পশ্চিমা দেশগুলো। এদিকে সিরিয়ায় শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে আগ্রহ নয় পশ্চিম দেশগুলো। ইসরায়েলের নিরাপত্তা রক্ষা, পাশ্চাত্য তেল গ্যাস সরবরাহ, জ্বালানিকে ক্ষমতাচ্যুত না করা মার্কিন শর্ত। সিরিয়ায় যে সরকারি আসুক না কেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষাই মার্কিন সরকারের জন্য সেখানে সবচেয়ে বড় লক্ষ্য। এবং যে সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হবে সেই সরকারকে সিরিয়া দেখতেছে না মার্কিন সরকার। আর এই কারণে ওয়াশিংটন সিরিয়া কখনো শক্তিশালী সরকার দেখতে চান না।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ জাফর কান্নাদোসির মতে সিরিয়ায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জলানির সঙ্গে মার্কিন ইউরোপীয় কূটনৈতিক মহলের সাম্প্রতিক ঘন ঘন যোগাযোগের কারণ হলো এইসব দেশের নেতৃত্ববৃন্দ সিরিয়ার বাশার আল আসাদের সরকারের উৎখাতের জন্য বিদ্রোহী নানা দল ও গোষ্ঠীকে সামরিক, আর্থিক, রাজনৈতিক সহায়তা, নানা ধরনের সহায়তা দিয়েছে। এই গ্রুপগুলোকে ইউক্রেন নিয়ে ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উজবেক সশস্ত্র যোদ্ধাদের ইটলিবে নেওয়া হয়েছে। আর এসবই করা হয়েছে মার্কিন সরকার, ইসরায়েলের এবং ইউরোপের কোনো কোনো দেশের সহযোগিতার কারণে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়কে বিশেষজ্ঞের মতে ইঙ্গো মার্কিন সরকার বহু বছর ধরেই পশ্চিমা এশিয়া অঞ্চলে ধর্মীয়, ফিকাগত এবং জাতিগত বিভেদ জোরদারের চেষ্টা করে আসছে। এছাড়াও তারা সিরিয়ার এমন এক সরকারকে বসাতে চেয়েছে যারা পাশ্চাত্য তেল গ্যাস স্থানান্তর রক্ষক হবে, অর্থাৎ ইসরায়েলি নিরাপত্তা পাশ্চাত্য তেল গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে সিরিয়ায় আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর যাচাই যে নামেই থাকুক না কেন মার্কিন সরকার এবং ইউরোপ তাদের সহায়তা দেবে না। সূত্র ফাস্ট টুডে MAHR। এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ইয়েমেনের ড্রোন হামলা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলের দখলকৃত অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাদের ড্রোন হামলার কথা ঘোষণা করেছেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিফ বুধবার রাতে এক বিবৃতিতে বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি অপরাধের জবাবে তারা গতকাল ড্রোন হামলা চালিয়েছে। ফাতহ আল মুদো পবিত্র জিহাদ যুদ্ধের অবকাঠামো পঞ্চম পর্যায়ে দুটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তার বিবৃতি তার বলেছে, ইয়েমেনেরা গাজা উপত্যকায় গণহত্যাকারী ইহুদিবাদী শাসকদের চলমান অপরাধের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান তখনই বন্ধ হবে যখন গাজা উপত্যকায় হামলা বন্ধ করা হবে, তাদের অপরাধ তুলে নেওয়া হবে। সূত্র ফাস্ট টুডে। বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন। রাশিয়ার আকাশসীমা থেকে আজারবাইজানে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য তিনি ক্ষমা চাইলেন। শনিবার ক্রেমলিনে এক বিবৃতি তথ্য জানিয়েছে খবর ট্রাসের। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় প্রতিহত করতে ভুলবশত যাত্রীবাহী ওই উড়োজাহাজ ভূপাতিত করা হয়। গত বুধবার আজারবাইজান এয়ারলাইন্স একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাকিস্তান আক্তাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে অন্তত 38 জন আরোহী নিহত হয়। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিলেন। আরাকান আর্মির কাছে সেনাদের আত্মসমর্পণ করতে বললেন মিয়ানমারের জেনারেল। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কাছে আত্মসমর্পণ করেছেন এবং একজন জেনারেল এ নিয়ে তাদের যোদ্ধারা রাখেন শহরে চিফ অফ স্টাফে ব্রিগেডিয়ার জেনারেল কেউ থাংকে আটক করেছেন। বৃহস্পতিবার প্রকাশিত আরাকান আর্মির একটি ভিডিওতে দেখা গেছে আটক জেনারেল রাখাইন রাজ্যের অবস্থান্ত সেনা সদস্যের আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ এবং অযোগ্য নেতৃত্বের অধীনে আরো মৃত্যু এড়ানোর আহ্বান জানিয়েছেন। চলতি মাসেই আরাকান আর্মির রাখাইনতে 3টি দখল করেছে। এই অঞ্চলে জান্তার পশ্চিমা কমান্ডো ঘাঁটি ছিল। ব্রিগেডিয়ার জেনারেল কেয়াং থান জানান, চূড়ান্ত হামলার সময় তারা সৈন্যদের খাদ্য, গোলাবারুদ, চিকিৎসা সরবরাহ এবং পানীয় জলের অভাব ছিল। তিনি বলেছেন, রাখাইনে ভৌগোলিক চ্যালেঞ্জ এবং যুদ্ধের উদ্ঘাটন বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে আমি আমার সহযোদ্ধা সৈনিক প্রতি আহ্বান জানিয়েছি। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত 28। দক্ষিণ কোরিয়ায় 181 জন আরোহী নিয়ে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনের নিহতর সংবাদ পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সকাল 9টার দিকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরাসরি গিয়ে ভেড়াতে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, 181 জন যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটি আগুন ধরে যায়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানটিতে 175 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে, অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন বিমানবন্দর উদ্ধার অভিযান চলমান রয়েছে। বিমানটিতে আগুন লাগার পর আকাশে ধোঁয়ার ভরে যায় এবং বিমানবন্দর বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।
প্রথম আরব ইসরায়েল যুদ্ধ আরব কেন পরাজিত? দ্বন্দ্ব বিশেষ করে বিশ্বের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যাগুলোর মধ্যে একটি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র স্থাপিত হওয়ার পর থেকেই এই দ্বন্দ্ব চলে আসছে এবং এখন পর্যন্ত এই দ্বন্দ্বের কোনো প্রকৃত সুরাহা হয়নি। ইসরায়েল বিদ্রোহীরা ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ক্যান্সার হিসেবে বিবেচনা করে থাকে, কিন্তু অনেক মানুষই এটাকে ভেবে আশ্চর্য হয়ে থাকেন যে আরব রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদের দিক থেকে ইসরায়েলের তুলনায় এত বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন এই ক্যান্সারকে অপসারণ করতে পারেনি। কার্যত 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই আরব লীগ ভুক্ত রাষ্ট্রগুলো মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক, সৌদি আরব, ইয়েমেন ইসরায়েলকে আক্রমণ করেছিল এবং ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু 1948 থেকে 49 সালের যুদ্ধে আরব রাষ্ট্রগুলো এই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় এবং ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে সমর্থ হয়। স্বভাবতই প্রশ্ন ওঠে, এতগুলো আরব রাষ্ট্র মিলে কেন সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলকে পরাজিত করতে পারল না? এদিকে বর্তমান বিশ্বে মোট 22টি আরব রাষ্ট্র রয়েছে। পারস্য উপসাগর অঞ্চলে অবস্থিত ইমারত, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সর্বমিলে 22টি আরব আমিরাত রাষ্ট্র থাকা সত্ত্বেও ইসরায়েলকে কেন তারা পরাজিত করতে পারেনি এর কঠিন ইতিহাস রয়েছে। 21টি আরব রাষ্ট্র ফিলিস্তিনকে বাদ রেখে যদি একত্রিত হয়ে নিজেদের সামগ্রিক শক্তি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করত, সেক্ষেত্রে বহির্বিশ্বের সক্রিয় সামরিক হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের পক্ষে টিকে থাকার কোনো সুযোগ ছিল না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই রাষ্ট্রগুলো অধিকাংশ কখনোই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি। না করলেও সেটা ছিল মূলত প্রতীকী যুদ্ধ। সত্যিকার অর্থে কেবল 4টি আরব রাষ্ট্র ইসরায়েল বিরুদ্ধে প্রকৃত অর্থে যুদ্ধ করছে এবং ইসরায়েলের কাছে যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছে। এই রাষ্ট্রগুলো হচ্ছে মিশর, সিরিয়া, জর্ডান ও ইরাক। ইসরায়েল কখনো পুরো আরব বিশ্বকে পরাজিত করতে পারেনি, তারা পরাজিত করেছে আরব বিশ্বের একটি অংশকে। এক্ষেত্রে মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ভবিষ্যতে আক্রমণ চালালে ইসরায়েলকে নস্যাৎ করা মোটেই বেগ পেতে হবে না। সূত্র আরব নিউজের।